আজকে আমরা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুটি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আইএমএস আর বিশ্বব্যাংক। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যখন কোনো দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়ার মুখে, তখন তাদের শেষ ভরসা খেয়ে হয়। আর ঠিক এই সময়ে মঞ্চে আসে বিশ্বের দুই আর্থিক ফার্স্ট রেসপন্ডার, আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আইএমএফ আর বিশ্বব্যাংক। অর্থনৈতিক বিপদে পড়া দেশগুলোর জন্য এরাই যেন প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আচ্ছা, তো চলুন একটু গভীরে যাওয়া যাক। মানে আনুষ্ঠানিকভাবে এদের লক্ষ্যটা আসলে কি? এদের জন্ম কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ১৯৪৪ সাল ব্রেটন উডস কনফারেন্স। উদ্দেশ্যটা ছিল খুবই মহৎ, সারা বিশ্বকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল রাখা, যাতে ১৯৩০-এর দশকের মতো ভয়াবহ মহামন্দা আর কখনো ফিরে না আসে। আর হ্যাঁ, বিশ্ব থেকে দারিদ্র্য দূর করাও ছিল একটা বড় লক্ষ্য। কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ? বাইরে থেকে যা দেখা যায় সেটাই কি সব? একটা দেশকে বাঁচানোর জন্য যে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়, তার আসল মূল্যটা কি? ব্যাপারটা বুঝতে হলে দেখতে হবে এই প্রতিষ্ঠানগুলোর আসল ক্ষমতাটা কোথায়। আর সেটা কিন্তু শুধু টাকা ধার দেওয়ার মধ্যে নেই। আসল ক্ষমতাটা লুকিয়ে আছে ঋণের সঙ্গে জুড়ে দেওয়ার শর্তগুলোর ভেতরে। আর এখানেই আসে একটা গুরুত্বপূর্ণ টার্ম, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামস বা সংক্ষেপে SAPS। এর মানে কি? সোজা কথায় এটা হলো একগুচ্ছ কঠিন অর্থনৈতিক নিয়মকানুন। ঋণ পেতে হলে দেশগুলোকে এই নিয়মগুলো মানতে বাধ্য করা হয়। তো কি ধরনের শর্ত থাকে এগুলোতে? যেমন ধরুন, বলা হয় স্বাস্থ্য বা শিক্ষার মতো জরুরি খাতে সরকারি খরচ কমাতে হবে, দেশের বিদ্যুৎ, পানি বা পরিবহনের মতো গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিতে হবে, আর নিজেদের বাজার বিদেশি কোম্পানিদের জন্য পুরোপুরি খুলে দিতে হবে। এখন ভাবার বিষয় হলো, কাগজে কলমে থাকা এই কঠিন নীতিগুলো সাধারণ মানুষের জীবনে ঠিক কী প্রভাব ফেলে? তাদের প্রতিদিনকার জীবনে এর ছাপটা কেমন হয়? এর একটা জীবন্ত উদাহরণ হতে পারে এই কথাগুলো। কেউ একজন হয়তো বলছেন, ওষুধের দাম বেড়ে গেল, সরকারি হাসপাতালগুলো বন্ধ হয়ে গেল, এই ঋণ তো অর্থনীতিকে বাঁচানোর জন্য ছিল, আমাদের স্বাস্থ্য কেড়ে নেয়ার জন্য নয়। এই ব্যাপারটা সংখ্যা দিয়ে দেখলে আরও ভয়াবহ লাগে। এই চারটা দেখুন, ঋণের পর একটা দেশে শিক্ষা খাতে বাজেট কমে যাচ্ছে 40%, আর স্বাস্থ্য খাতে প্রায় 50%। ভাবা যায়? তাহলে আসল প্রশ্নটা হলো, এইসব শর্তগুলো ঠিক করে কারা, আর এর পেছনে সত্যিকারের লাভটা কার হচ্ছে? এর উত্তরটা লুকিয়ে আছে আইএমএফ আর বিশ্বব্যাংকের ভেতরের ক্ষমতার বিন্যাসে। চলুন সেটাই একটু দেখা যাক। প্রথমেই বলে রাখা ভালো, এদের ভেতরের ব্যবস্থাটা কিন্তু মোটেও গণতান্ত্রিক না। মানে এক দেশ এক ভোট এই নিয়ম এখানে খাটে না। বরং ব্যাপারটা হলো যত টাকা তত ভোট। যে দেশ যত বেশি টাকা দেয় তার কথাই তত বেশি শোনা হয়। এই চারটা দেখলেই ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একা মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটই হল 16.5%। এরপরেই আছে জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলো। আর বাকি পুরো বিশ্ব মিলে তাদের ভোটের শক্তি এদের কয়েকজনের তুলনায় কিছুই না। এই ক্ষমতার বৈষম্যটা আরও স্পষ্টভাবে বোঝা যায় যদি আমরা একটা তুলনা করি। একদিকে আছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের এতটাই ভোট আছে যে তারা একা যে কোনো বড় সিদ্ধান্ত আটকে দিতে পারে, মানে ভিটো দিতে পারে। আর অন্যদিকে আছে পুরো আফ্রিকা মহাদেশের 40টারও বেশি দেশ, যাদের সবার ভোট এক করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটের সমান হয় না। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? যে ধনী দেশগুলো সবচেয়ে বেশি টাকা দিচ্ছে, তারাই সবচেয়ে বেশি ভোট পাচ্ছে। আর তারাই এমন সব নিয়মকানুন বা শর্ত তৈরি করছে যা আখেরে তাদের নিজেদের দেশের বড় বড় কোম্পানিগুলোরই সুবিধা করে দেয়। সবশেষে তাই একটাই বড় প্রশ্ন থেকে যায়, এই প্রতিষ্ঠানগুলো কি আসলেই বিশ্বকে উন্নত করার একটা মাধ্যম, নাকি উন্নত দেশগুলোর জন্য বাকি বিশ্বকে নিয়ন্ত্রণ করার একটা অস্ত্র?